ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে যেটা আলোচনা করব ইভিএস এর খুবই একটা গুরুত্বপূর্ণ থিওরি ক্লাস। তো তোমরা ক্লাসটা ভালো করে করো, একদম সিলেবাস ওয়াইজ ক্লাস হচ্ছে আমাদের। তো অনেকগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে যেটা আলোচনা করব তোমাদেরকে দেখে দিই, সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট এবং হেলথ, অর্থাৎ পরিবেশ এবং স্বাস্থ্য। তো আজকে যেটা আলোচনা করব মেনলি এই টপিকটা। দেখো এখানে যে টপিকটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে হেলথ। এই হেলথ চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদেরকে কী কী জিনিস পড়তে হবে? রোগ জীবাণু পড়তে হবে, আর তার সঙ্গে পুষ্টি এবং যেটা রয়েছে আমাদের যে খাদ্য, ভিটামিন মিনারেলস এগুলো রয়েছে, এগুলোকে একটু আমাদেরকে পড়তে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন আসে। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে হেলথ চ্যাপ্টার, অর্থাৎ আমরা পড়বো কি পুষ্টি। ঠিক আছে, তাহলে আমরা পুষ্টি বা ভিটামিনের চ্যাপ্টারটা একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার করে পড়ে নেব। তো যারা আজকে নতুন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো। আর ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে শোনো, কারণ আমি বলে দেবো কোনগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং কোন কোন পয়েন্টগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে চলো শুরু করি। দেখো প্রত্যেকে ভালো করে শোনো, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ভিটামিন। প্রত্যেকটা লাইন আমি একটু রিডিং পড়ে দেবো, তারপর তোমাদেরকে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু বুঝিয়ে দেবো। একদম সহজ জিনিস রয়েছে, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো সংজ্ঞা হিসেবে কি বলছে, যে বিশেষ জৈব পরিপোষক সাধারণ খাদ্য অতি অল্প পরিমাণ থেকে দেহের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধে শক্তি বৃদ্ধি করে, তাকে কি বলা হয়? ভিটামিন বলা হয়। তাহলে দেখো ভিটামিনটা কি? ভিটামিন আমাদের শরীরে কিন্তু মাইক্রো না ম্যাক্রো, মনে রাখবে মাইক্রো নিউট্রিয়েন্ট। ভিটামিন কিন্তু আমাদের প্রয়োজন, কিন্তু খুবই অল্প পরিমাণের প্রয়োজন। যে বিশেষ জৈব পরিপোষক সাধারণ খাদ্য অতি অল্প পরিমাণে প্রয়োজন। ভিটামিন কিন্তু আমাদের শরীরে কিন্তু খুবই অল্প পরিমাণে প্রয়োজন হয়, তাই ভিটামিন হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট, যেটাকে বলা হয় কি মাইক্রো পুষ্টি বলা হয়। একটা মাইক্রো রয়েছে, একটা ম্যাক্রো রয়েছে। তাহলে ভিটামিনটা কি? ভিটামিন হচ্ছে একটা মাইক্রো নিউট্রিয়েন্ট, যেটা আমাদের দেহের স্বাভাবিক পুষ্টি এবং বৃদ্ধিতে সহযোগিতা করে। এছাড়াও কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। তাহলে ভিটামিন কি? ভিটামিন আমাদের শরীরে খুবই অল্প পরিমাণে প্রয়োজন, যেটা আমাদের শরীরে স্বাভাবিক বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কি করে? আমাদের শরীরের বৃদ্ধিতে সহযোগিতা করে। এই পয়েন্টগুলো মাথায় রাখো। নেক্সট দেখো, জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্যের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভিটামিন। তাহলে ভিটামিনের কাজ কি? আমাদের জীবদেহের পুষ্টি সাধন করাই হচ্ছে ভিটামিনের কাজ। বিজ্ঞানী হপকিন্স এই বিশেষ ধরনের খাদ্য উপাদানকে অত্যাবশ্যকীয় সহায়ক খাদ্য উপাদান দিয়েছেন। তাহলে এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। দেখো এটার পরিমাণটা কিন্তু আমাদের শরীরে কম প্রয়োজন, মানে খুব বেশি দরকার নেই, কম পরিমাণে দরকার, কিন্তু এটা কিন্তু অত্যাবশ্যকীয়, কম্পালসারি, এটা লাগবেই, এটা বলছে। তাহলে বিজ্ঞানী হপকিন্স বলছেন যে এই উপাদানটি হচ্ছে আমাদের খাবারের অত্যাবশ্যকীয় খাদ্য সহায়ক উপাদান হিসাবে পরিচিত। তারপর বলছে 1911 সালে বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক, নামটা খুব ভালো ইম্পর্টেন্ট, মাথায় রাখো। 1911 সালে বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক এই খাদ্য উপাদানকে ভিটামিন নাম করেছেন। তাহলে এই ভিটামিন নামকরণ কে করেছেন? ভিটামিন নাম করেছেন বিজ্ঞানী ফ্রাঙ্ক। তাহলে এই নামটা মাথায় রাখবে, বিজ্ঞানী ভিটামিন নামকরণ করেছে বিজ্ঞানী ফ্রাঙ্ক, এই নামটা কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো ভিটামিনের কী কী বৈশিষ্ট্য আছে, আমরা একটু বৈশিষ্ট্যগুলো জেনে নিব। বলছে ভিটামিনের বৈশিষ্ট্য, দেখো বলছে রাসায়নিক প্রকৃতি। ভিটামিন এক প্রকার হচ্ছে কি জৈব অনুঘটক, আর এটা একটা রাসায়নিক প্রকৃতি, এটাকে বলা হয় কি জৈব অনুঘটক। তাহলে ভিটামিন কি? ভিটামিন হচ্ছে এক ধরনের জৈব অনুঘটক। অপশন নাম্বার 2 বলছে ক্রিয়া প্রকৃতি। ভিটামিন অল্প গাঢ়ত্বের কাজ করে এবং দৈনিক অল্প মাত্রায় প্রয়োজন হয়। আমরা কি বললাম এর আগেই, যে ভিটামিন আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, কিন্তু এর পরিমাণটা অনেকটাই কম পরিমাণে প্রয়োজন, খুব বেশি প্রয়োজন নাই, তাই ভিটামিনকে বলা হয় মাইক্রো নিউট্রিয়েন্ট বলা হয়। উৎস দেখো, ভিটামিনের প্রধান উৎস হচ্ছে উদ্ভিদ। তাহলে আমরা সব থেকে বেশি ভিটামিন পাই কোথা থেকে? উদ্ভিদ থেকে। তবে ভিটামিন এ, ডি, তারপর হচ্ছে কি B1 এবং কে প্রাণীদেহে সংশ্লেষিত হয়। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, কোন ভিটামিন প্রাণীদেহে সংশ্লেষিত হয় বা প্রাণীদেহে উৎপন্ন হয়? ভিটামিন এ, ডি, B12 এবং কে, এই ভিটামিনের নামগুলো একটু মাথায় রাখো। অন্য কোনো কী বৈশিষ্ট্য রয়েছে দেখো, ভিটামিন পচনে বিনষ্ট হয় না, কিন্তু বিপাকের সময় বিনষ্ট হয়। তাহলে ভিটামিন কি কোনো পচে নষ্ট হয়ে যায় না, বিপাকের ফলে নষ্ট হয়ে যায়। ভিটামিন উৎসেচকের সঙ্গে সহ উৎসেচক রূপে কাজ করে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। তাহলে ভিটামিনের বৈশিষ্ট্য থেকে কি কি মাথায় রাখবো? দেখো ভিটামিনের বৈশিষ্ট্য থেকে মাথায় রাখবো কি? ভিটামিন হচ্ছে একটা জৈব অনুঘটক, প্রথম পয়েন্ট মাথায় রাখবো। দ্বিতীয়ত যেটা মাথায় রাখবো, ভিটামিন আমাদের শরীরে খুবই কম পরিমাণে প্রয়োজন হয় বলে এটাকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলে। তৃতীয়ত মাথায় রাখবো, ভিটামিন সব থেকে বেশি পাওয়া যায় উদ্ভিদ দেহে, কিন্তু কিছু কিছু ভিটামিন রয়েছে যেমন এ, ডি, তারপর হচ্ছে কি B12 এবং কে, এই ভিটামিনগুলো মানুষের বা অন্যান্য প্রাণীর দেহে সংশ্লেষিত হয়। তাহলে এই পয়েন্টগুলো মাথায় রাখলেই হয়ে যাবে।
এবার চলে আসি ভিটামিনের প্রয়োজনীয়তা বা ভিটামিনের ইম্পর্টেন্স কী কী রয়েছে। দেখো এখানে কী কী বলছে পয়েন্টে, বলছে স্বাভাবিক বৃদ্ধিতে দেহের স্বাভাবিক বৃদ্ধির জন্য ভিটামিন অপরিহার্য, অর্থাৎ একটা শিশু ছোট থেকে বড় হওয়ার ক্ষেত্রে কিন্তু ভিটামিন প্রয়োজন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, ভিটামিনের প্রধান কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলা। তারপর যে খাদ্য প্রাণ হিসাবে কাজ করে, জীবের জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় খাদ্য হলো কি ভিটামিন, সেই কারণে একে খাদ্য প্রাণ বলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে খাদ্য প্রাণ কাকে বলা হয়, তো এই প্রশ্নটা পরীক্ষা আসে যে খাদ্য প্রাণ কাকে বলা হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন। তো তখন আনসার হবে খাদ্য প্রাণ বলা হয় ভিটামিনকে। এই পয়েন্টটা মাথায় রাখবে, খাদ্য প্রাণ বলা হয় কাকে, ভিটামিনকে বলা হয় খাদ্য প্রাণ। ক্লিয়ার প্রত্যেকে? চলো নেক্সট দেখো। এবার যেটা পড়বো দ্রাব্যতা অনুসারে ভিটামিনের শ্রেণীবিভাগ। বলছে তেলে বা স্নেহ পদার্থ, তেলে বা ফ্যাটে দ্রাব্য হয় কোনগুলো, ভিটামিন এ, ডি, ই, কে। তাহলে কী কী নাম বললাম, এ, ডি, ই, কে, এই ভিটামিনগুলো কিন্তু তেলের দ্রাব্য হয়ে যায় বা তেলের সঙ্গে মিশে যায় বা ফ্যাটের সঙ্গে মিশে যায়। তারপরে বলছে জলে দ্রাব্য, মানে জলের সঙ্গে মিশে যায় কোনগুলো, বি এবং সি এবং পি ভিটামিন। তাহলে তিনটে ভিটামিন মেনলি হচ্ছে বি এবং সি ইম্পর্টেন্ট। বি এবং সি হচ্ছে জলে দ্রাব্য, আর বাকি যেগুলো রয়েছে এ, ডি, ই, কে সেগুলো হচ্ছে তেলে দ্রাব্য। এই পয়েন্টটা মাথায় রাখো। এবার চলে আসি অ্যান্টিভিটামিন। ভিটামিনের ঠিক বিপরীত, তাকে বলছি আমরা অ্যান্টিভিটামিন বলবো। যেসব পদার্থ ভিটামিনের অনুরূপে রাসায়নিক শ্রেণীভুক্ত হয়েও ভিটামিনের কার্যকারিতাকে হ্রাস করে বা ভিটামিনের ক্রিয়াকে বিনষ্ট করে তাকে বলা হয় অ্যান্টিভিটামিন। অ্যান্টি কথার অর্থ কী, অ্যান্টি কথার অর্থ হচ্ছে বিপরীত, অর্থাৎ ভিটামিনের যে কাজ সেই কাজটাকে বাধা দিচ্ছে কে, অ্যান্টিভিটামিন। তাহলে অ্যান্টিভিটামিন আমাদের শরীরের পক্ষে ভালো না খারাপ, খারাপ। তাহলে অ্যান্টিভিটামিন বলা হয়। যেমন হচ্ছে কি বিয়ন, যেমন থিয়ামিন, থিয়ামিন হচ্ছে একটা অ্যান্টিভিটামিন। থিয়ামিনের অ্যান্টিভিটামিন হলো হচ্ছে কি পাইরিথিয়ামিন। তাহলে মাথায় রাখবে এই পয়েন্টটা যে থিয়ামিন, থিয়ামিন হচ্ছে একটা ভিটামিন যার অ্যান্টিভিটামিনের নাম হচ্ছে কি পাইরিথিয়ামিন। এই পয়েন্টটা মাথায় রাখবে। তারপর চলে আসবে বায়োটিন, বায়োটিনের অ্যান্টিভিটামিনের নাম হচ্ছে কি অ্যাভিডিন। তাহলে বায়োটিনের অ্যান্টিভিটামিনের নাম কি অ্যাভিডিন। এই পয়েন্টটা মাথায় রাখো। তারপর চলে আসি প্রোভিটামিন। অ্যান্টিভিটামিন পড়ে নিলাম। অ্যান্টিভিটামিনটা যেটা হচ্ছে মানে ভিটামিনের ঠিক বিপরীত এবং ভিটামিনের কাজকে বাধা দেয় তাকে বলছে কি অ্যান্টিভিটামিন। এবার প্রোভিটামিন দেখো, যে সকল পদার্থ থেকে ভিটামিন সংশ্লেষিত হয় তাদেরকে বলা হয় প্রোভিটামিন। যেমন হচ্ছে কি আর্গোস্টেরল হলো কি ভিটামিন ডি এর প্রোভিটামিন, অর্থাৎ আর্গোস্টেরল থেকে ভিটামিন ডি উৎপন্ন হয়। আবার ক্যারোটিন থেকে ভিটামিন এ উৎপন্ন হয়। বোঝা গেল? তাহলে এই পয়েন্টটা মাথায় রাখবে। তাহলে ভিটামিন ডি এর প্রোভিটামিন নাম কি, ভিটামিন ডি এর প্রোভিটামিনের নাম হচ্ছে কি প্রোভিটামিন, আর ক্যারোটিন ভিটামিন এর মানে প্রোভিটামিন নাম হচ্ছে কি ক্যারোটিন। এই পয়েন্টটা মাথায় রাখবে। ভিটামিন ডি এর ক্ষেত্রে হবে আর্গোস্টেরল আর ভিটামিন এর ক্ষেত্রে হবে ক্যারোটিন। এই পয়েন্টটা মাথায় রাখো। তারপর চলে আসো সিউডোভিটামিন। সিউডোভিটামিন বলতে কী বোঝায়, বলছে সিউডোভিটামিন বলতে কী বোঝায় দেখো, যেসব জৈব যৌগের গঠন ভিটামিনের মতো কিন্তু ভিটামিনের গুণসম্মত নয় তাদের সিউডোভিটামিন বলে। যেমন হচ্ছে কি মিথাইল কোবালামিডন, মিথাইল মিথাইল হচ্ছে কি কোবালামিডন ভিটামিন, যেটা ভিটামিন বি12 হচ্ছে কি সিউডোভিটামিন। তাহলে ভিটামিন বি12 একটি সিউডোভিটামিনের নাম কি, যদি পরীক্ষা আসে তাহলে লিখবে মিথাইল কোবালামিডন। ঠিক আছে? তাহলে প্রোভিটামিন, সিউডোভিটামিন এবং কি জানলাম অ্যান্টিভিটামিন, প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে পড়ে নিলাম। জাস্ট পিডিএফটা একটু পড়ে নেবে তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট পয়েন্ট দেখো। এবার জানবো কি ভিটামিন সংশ্লেষ, অর্থাৎ সংশ্লেষ কোথা থেকে হয়। বলছে একমাত্র উদ্ভিদরাই নিজেদের দেহে ভিটামিন সংশ্লেষ করতে পারে। তাহলে কি বললাম, শুধুমাত্র উদ্ভিদরা নিজেদের শরীরে কিন্তু ভিটামিন তৈরি করতে পারে। কারা নিজেদের শরীরে ভিটামিন তৈরি করতে পারে? শুধুমাত্র উদ্ভিদ। উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ থেকে ভিটামিন সংশ্লেষ হয়। তাহলে উদ্ভিদের কোথা থেকে ভিটামিন তৈরি হয়? সালোক সংশ্লেষ থেকে ভিটামিন তৈরি হয়। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ, সেই গ্লুকোজ থেকে কিন্তু ভিটামিন উৎপন্ন হয়। প্রাণীদেহে সরাসরি ভিটামিন সংশ্লেষ হয় না। আমাদের যে প্রাণীদেহ সেখানে কিন্তু সরাসরি ভিটামিন তৈরি হয় না। ত্বকে ভিটামিন ডি সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে আর্গোস্টেরল থেকে সংশ্লেষিত হয়। তাহলে আমাদের হিউম্যান বিংস একমাত্র মানুষের শরীরে কোন ভিটামিন সংশ্লেষ হয়, যদি পরীক্ষা আসে তখন আনসার করবে কি ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডি কোথায় সংশ্লেষ হয়? মানুষের ত্বকে। তাহলে ভিটামিন ডি কোথায় সংশ্লেষ হয়? মানুষের ত্বকে। ঠিক আছে? আর্গোস্টেরল থেকে, সূর্যরশ্মির তাপের ফলে। ভিটামিন এ যকৃতে ক্যারোটিন থেকে সংশ্লেষিত হয়। তাহলে ভিটামিন এ কোথা থেকে সংশ্লেষিত হয়? ভিটামিন এ সংশ্লেষিত হয় মানুষ মানে প্রাণীর যে যকৃৎ থাকে, লিভার থাকে, সেই লিভারে ক্যারোটিন নামক এক ধরনের প্রোটিন থাকে, সেই ক্যারোটিন প্রোটিন থেকে কিন্তু তৈরি হয়।
ভিটামিন B12 আর কে ইত্যাদি অন্ত্রে, তাহলে অন্ত্র থেকে তৈরি হয়। তাহলে এগুলো মাথায় রাখবে, ভিটামিন B12 এবং কে এই দুটো তৈরি হয় কি থেকে, আমাদের ইন্টেস্টাইন, পেটের মধ্যে যে ইন্টেস্টাইন রয়েছে বা অন্ত্র রয়েছে সেখান থেকে তৈরি হয়। আর ভিটামিন এ তৈরি হয় কোথা থেকে, যকৃৎ থেকে। আর ভিটামিন ডি তৈরি হয় আমাদের ত্বক থেকে। এই পয়েন্টগুলো মাথায় রাখো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর ভিটামিন সি ইঁদুরের কিন্তু কি অ্যাড্রিনাল কর্টেক্সে সংশ্লেষিত হয়। তাহলে কোন ভিটামিন ইঁদুরের শরীরে উৎপন্ন হয়, সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি কিন্তু ইঁদুরের শরীরে কিন্তু উৎপন্ন হয়, আর বাকি কোনো জায়গাতে উৎপন্ন হয় না, এটা মাথায় রাখবে। এবার দেখো, এবার যেটা জানবো সেটা হচ্ছে নিম্নলিখিত রোগগুলি কোন ভিটামিনের অভাবে হয়, মানে কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়ে থাকে। দেখো এখানে বলছে রোগের নাম হচ্ছে টোড স্কিন বা ফিনোডার্মা। ফিনোডার্মা মানে কি ব্যাঙের মতো খসখসে ত্বক হয়ে যাবে, সেটাকে টোড স্কিন বলা হয় বা ফিনোডার্মা বলা হয়। রাতকানা রোগ হবে বা নাইট ব্লাইন্ডনেস বলা হয়। আর জেরোফথ্যালমিয়া, এই রোগটার নাম মাথায় রাখবে, জেরোফথ্যালমিয়া। বা আরেকটা রোগ রয়েছে কেরোটোম্যালেসিয়া বা রেনাল স্টোন, অর্থাৎ রেনাল স্টোন মানে আমাদের কিডনিতে পাথর। তাহলে এই সমস্ত রোগগুলো কিসের কারণে হয়ে থাকে, শুধুমাত্র ভিটামিন এর অভাবের কারণে হয়ে থাকে, যার রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। মাথায় থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। একদম কোনো জায়গার কোনো নোটস পড়তে হবে না, যেগুলো প্রোভাইড করছি সেগুলো একটু পড়ো, দেখবে সব হয়ে যাবে। তাহলে এখানে কি বলছে, রোগের নামগুলো আমি আরেকবার বলি থাকো। টোড স্কিন, যেটাকে বলা হয় কি ফিনোডার্মা, ব্যাঙের মতো খসখসে ত্বক হয়ে যাবে, রাতকানা রোগ হয়ে যাবে, তারপর জেরোফথ্যালমিয়া হবে, তারপর কেরোটোম্যালেসিয়া হবে। এছাড়াও কিন্তু আমাদের চোখের ছানি পড়ে ভিটামিন এর অভাবে, ঠিক আছে। এর রাসায়নিক নাম হচ্ছে কি রেটিনল। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট কি বলছে, দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে বেরিবেরি কোনটা, দেখো ভিটামিন B1কে কী বলা হয়, বেরিবেরি বলা হয়। এর রাসায়নিক নাম হচ্ছে কি থিয়ামিন, ঠিক আছে। তাহলে বেরিবেরি রোগটি হয়ে থাকে কিসের ফলে, বেরিবেরি রোগটি হয়ে থাকে ভিটামিন B1-এ। বেরিবেরি রোগটি হয়ে থাকে ভিটামিন B1, আর B1-এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। তারপর চলেছে ভিটামিন B2 এর রাসায়নিক নাম হচ্ছে কি রাইবোফ্লাভিন। এগুলো কিন্তু ম্যাচিং করতে পরীক্ষা দেয়, এখানে ভিটামিন এ B1 B2 এইভাবে দেয়, তারপর বাম দিকে ডান দিকে ম্যাচিং করতে দেয়, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। এর কারণে কী কী রোগ হতে পারে, স্টোমাটাইটিস এবং হচ্ছে কি গ্লোসাইটিস। স্টোমাটাইটিস এবং গ্লোসাইটিস বলতে বোঝাচ্ছে আমাদের মুখের মধ্যে যদি কোনো রকম ঘা হয় তাকে বলছে স্টোমাটাইটিস এবং হচ্ছে কি গ্লোসাইটিস। ক্লিয়ার? এটা হয় ভিটামিন B12-এর। তারপর ভিটামিন B5 এর রাসায়নিক নাম হচ্ছে কি নিয়াসিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে কি নিয়াসিন। এটাকে কী রোগ হয়, পেলেগ্রা, যেটাকে কি বলা হয় ভিটামিন B5 বা ভিটামিন B3 হয়ে থাকে, ঠিক আছে। B3 কারণে হয়ে থাকে পেলেগ্রা রোগটা, এটা মাথায় রাখবে। তারপর চলে আসো, তারপর দেখো কি বলছে ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে কি সায়ানোকোবালামিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন B12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। এখান থেকে কি কি রোগ হতে পারে, একটা হচ্ছে কি পারনিসিয়াস অ্যানিমিয়া, ঠিক আছে, অর্থাৎ রক্তকল্পতা। মাথায় রাখবে, যেটা হচ্ছে রক্তকল্পতা রোগ হয় সেটা হচ্ছে ভিটামিন B12 এর অভাবে। সেই রক্তকল্পতা বা অ্যানিমিয়াটির নাম কি, এই নামটা মাথায় রাখো, সেটা হচ্ছে কি পারনিসিয়াস, ঠিক আছে। পারনিসিয়াস অ্যানিমিয়া, এটা হচ্ছে রক্তকল্পতা রোগ, এটা কিন্তু ভিটামিন B12 এর ফলে হয়ে থাকে। আর ভিটামিন B12-এ কী পাওয়া যায়, কোবাল্ট ধাতু পাওয়া যায়। ভিটামিন B12-এ কোবাল্ট ধাতু পাওয়া যায়, এটাও কিন্তু মাথায় রাখবে। তারপরে চলে আসি স্কারভি। প্রত্যেকে জানো ভিটামিন সি এর অভাবে হয়, আর এটা রাসায়নিক নাম হচ্ছে কি অ্যাসকর্বিক অ্যাসিড। তোমরা প্রত্যেকে জানো যে সমস্ত টক জাতীয় ফল রয়েছে সেখানে ভিটামিন সি কিন্তু সবথেকে বেশি পাওয়া যায়। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে কি ক্যালসিফেরল। এটি পাওয়া যায় রিকেট এবং অস্টিওমেলেসিয়া। বাচ্চাদের ক্ষেত্রে রিকেট রোগ হয় এবং বড়োদের ক্ষেত্রে অস্টিওমেলেসিয়া রোগটি হয়ে থাকে। এই পয়েন্টগুলো মাথায় রাখো। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে কি ফাইলোকুইন। আর এটা থেকে কি হয়, হেমারেজ বা হচ্ছে রক্তক্ষরণ হয়। তাহলে ভিটামিন কে আমাদের রক্ততঞ্চনে সাহায্য করে। যদি আমাদের শরীরে ভিটামিন কে এর পরিমাণটা কমে যায়, রক্ত কিন্তু জমাট বাঁধবে না, অটোমেটিক্যালি বের হতেই থাকবে। তাহলে ভিটামিন কে এর কাজ হচ্ছে রক্ততঞ্চনে সাহায্য করা। এটার রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইন। তারপর চলে আসছে ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে কি টোকোফেরল। এর কাজ কি, এর কাজ হচ্ছে বন্ধ্যত্ব হয়ে থাকে। যদি ভিটামিন ই এর অভাব হয় তাহলে মেয়েদের ক্ষেত্রে বন্ধ্যত্ব রোগ হয়, অর্থাৎ বাচ্চা প্রসব করতে পারে না, অর্থাৎ বাচ্চা ধারণ করতে পারে না। এই পয়েন্টগুলো ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এবার আমরা প্রত্যেকটা ভিটামিন সম্পর্কে আরও ডিটেলসে জানবো বা পড়বো। কী কী দেখো, এখানে বলছে বিভিন্ন ভিটামিনের উৎস, কাজ এবং অভাবজনিত রোগ। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে কি রেটিনল, প্রথম পয়েন্ট। কোথা থেকে পাই ভিটামিন এ, আমরা কোথা থেকে পাই দেখো, কড, হাঙর প্রভৃতি সামুদ্রিক মাছের যকৃৎ থেকে। তাহলে মাছের যকৃৎ থেকে কোন ভিটামিন পাই, যদি পরীক্ষা আসে তাহলে হবে আমাদের ভিটামিন এ। এছাড়াও কী থেকে পাই, গাজর,
দুধ ইত্যাদি, এগুলো থেকে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। ঠিক আছে, তারপর দেখো এটার কাজ হচ্ছে রেটিনার গঠন এবং চোখের কর্মক্ষমতা রক্ষা, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ, ত্বকের কোমলতা এনে দেওয়া, এগুলো হচ্ছে এর কাজ। ঠিক আছে, আমাদের দৃষ্টিশক্তিকে তীক্ষ্ণ করা, ত্বক চকচকে করা, এগুলো সবই কিন্তু ভিটামিন এর কাজ। অভাবজনিত রোগ কী হতে পারে? রাতকানা হতে পারে, ত্বক খসখসে, যেটাকে বলা হয় কি টোড স্কিন বলা হয়। এর আগেও আমরা অনেক কিছু জানলাম, তাহলে এগুলো কিন্তু অভাবজনিত কারণে হয়ে থাকে। তারপর চলে আসি ভিটামিন নাম হচ্ছে বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে কি ভিটামিন বি1কে বলা হয় থিয়ামিন, ভিটামিন বি2কে বলা হয় কি রাইবোফ্লাভিন, ভিটামিন বি3কে বলা হয় কি নিয়াসিন, যেটা এর আগে বললাম ভিটামিন বি3কে নিয়াসিন বলা হয়, আর ভিটামিন বি12কে বলা হয় কি সাইনোকোবালামিন। ঠিক আছে, ভিটামিন বি1কে বলা হয় কি থিয়ামিন, ভিটামিন বি2কে বলা হয় কি রাইবোফ্লাভিন, ভিটামিন বি3কে বলা হয় নিয়াসিন, আর ভিটামিন বি12কে বলা হয় সাইনোকোবালামিন। ওকে, নামগুলো মাথায় রাখবে। এবার ভিটামিন বি আমরা কোথা থেকে পাবো? দেখো ঢেঁকি ছাঁটা চাল, যে সমস্ত চালগুলো আমরা ঢেঁকি ছাঁটা করি সেখান থেকে পাবো। লাল আটা, ডিম, দুধ, মাছ, মাংস, পালং শাক, টমেটো, এগুলো থেকে সবই কিন্তু আমরা ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু পাবো। ওকে, চলো নেক্সট দেখো। এবার আমরা জানবো এর কাজ কী রয়েছে। দেহের স্বাভাবিক বৃদ্ধি, রক্ত গঠন, মিউকাস পর্দা সুস্থ রাখা, স্নায়ুকোষ সুস্থ রাখা, এগুলো হচ্ছে কাজ। এর অভাবজনিত রোগ দেখো, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে বেরিবেরি রোগ হয়, বেরিবেরি রোগ হয় ভিটামিন বি1-এর ফলে, রক্তকল্পতা হয় ভিটামিন বি12-এর ফলে, মুখে ঘা হয় কি পেলিগ্রা রোগ ভিটামিন বি3 কারণে। ঠিক আছে, আর স্নায়ু দুর্বল হয়ে যায়, এই পয়েন্টগুলো মাথায় রাখো। ভিটামিন বি1 যেটাকে বেরিবেরি বলা হয়, ভিটামিন বি2-এর ফলে মুখে হচ্ছে কি স্টোমাটাইটিস, মুখে ঘা হয়। ভিটামিন বি3 যেটাকে নিয়াসিন বলা হয়, নিয়াসিনের ফলে পেলিগ্রা রোগ হয়, আর ভিটামিন বি12-এর ফলে রক্ত অল্পতা হয়। এই পয়েন্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে ভিটামিনের নাম হচ্ছে সি, ভিটামিন সি যেটাকে বলা হয় অ্যাসকর্বিক অ্যাসিড। এটা সাধারণত টক জাতীয় ফল থেকে পাওয়া যায়, বিশেষ করে আমলকিতে সব থেকে বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এছাড়াও মাতৃদুধ অর্থাৎ মায়ের দুধে কিন্তু ভিটামিন সি কিন্তু থাকে, এটা মাথায় রাখবে। কাজ কি? রড কোষ গঠন, আমাদের চোখে দুটো কোষ রয়েছে, রড কোষ এবং কোন কোষ, এই কোষগুলো তৈরি করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দাঁতের মাড়িকে সুস্থ রাখে। দেখবে আমরা অনেক সময় রোগাক্রান্ত হয়ে গেলে, জ্বর হলে কিন্তু আমরা টক জাতীয় খাবার খাই না, বলি যে আমাদের মুখে ঘা হবে, এটা ভুল। যত আমাদের রোগ হবে তত যদি আমরা টক জাতীয় খাবার খাই তাহলে আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, তাই টক জাতীয় খাবার খাওয়া একান্তই দরকার। আর মাড়িকে সুস্থ রাখে, কারণ মাড়ি থেকে রক্ত পড়ে, যেটাকে আমরা স্কারভি বলি। ঠিক, অভাবজনিত রোগ সেটা স্কারভি, যেটাকে বলা হয় মাড়ি থেকে রক্ত পড়া। ঠিক আছে, পয়েন্টগুলো চলো। নেক্সট পয়েন্ট বলছে ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন ডি, যেটাকে বলা হয় ক্যালসিফেরল বলা হয়। উৎস হচ্ছে কড, হ্যালবার্ট। ভালো করে মাথায় রাখো, ভিটামিন ডি কোথা থেকে পাওয়া যায়? কড বা হ্যালিবার্ট মাছের যকৃৎ থেকে, ডিম, তেল, এইগুলো থেকে পাওয়া যায়। এর কাজ হচ্ছে অস্থি গঠন করা, ক্যালসিয়াম ফসফরাস বিকাশকে নিয়ন্ত্রণ করা। তাহলে আমাদের দাঁত, হাড় এগুলোকে তৈরি করা ভিটামিন ডি এর কাজ। এছাড়া ক্যালসিয়াম ফসফরাস বিপাকে সাহায্য করছে। অভাবজনিত রোগ এর আগেই বললাম, শিশুদের ক্ষেত্রে রিকেট হয়, আর বড়োদের ক্ষেত্রে অ্যাস্ট্রোম্যালিসিয়া রোগটি হয়ে থাকে। অস্ট্রোম্যালিসিয়া মানে যারা ঠিক মতো দাঁড়াতে পারে না, বুঝতে পারে না, হাঁটতে পারে না, হাড় ভেঙে যায়, হাড় বেঁকে যায়, তাদেরকে বলা হয় অস্ট্রোম্যালিসিয়া। আর শিশুদের ক্ষেত্রে রিকেট রোগ। এই পয়েন্টগুলো মাথায় রাখো। নেক্সট চলে আসো ভিটামিনের নাম ও ভিটামিনের নাম। ভিটামিন ই বা হচ্ছে কি টোকোফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। কি উৎস কি দেখো, লেটুস শাক, মটরশুঁটি, গমের অঙ্কুর নিঃসৃত তেল, দুধ থেকে পাওয়া যায়। এর কাজ হচ্ছে কি স্তন্য দুধ ক্ষরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে মাতৃদুগ্ধ ক্ষরণ করতে সাহায্য করে কে? সেটা ভিটামিন ই। তাহলে মাতৃদুগ্ধ ক্ষরণে সাহায্য করে কে? ভিটামিন ই। এছাড়াও বন্ধ্যত্ব রোগ প্রতিরোধ ঘটায় কে? ভিটামিন ই। ঠিক আছে, ভ্রূণের বৃদ্ধি, অর্থাৎ মায়ের পেটে যখন একটা বাচ্চা থাকে সেটাকে ভ্রূণ বলা হয়, সেই ভ্রূণটার বৃদ্ধি হতে সাহায্য করে কে? ভিটামিন ই। এর অভাবজনিত রোগের কারণে বন্ধ্যত্ব হতে পারে, মাতৃদুগ্ধের ক্ষরণ না হতে পারে, ভ্রূণের বৃদ্ধি না হতে পারে, এগুলো মাথায় রাখবে। চলো নেক্সট পয়েন্ট বলছে ভিটামিনের নাম এবং ভিটামিন কে বা ফাইলোকুইন। কি বলছে ভিটামিনের নাম কি রয়েছে? ভিটামিন কে, যেটাকে বলা হয় ফাইলোকুইন বলা হয়। উৎস দেখো টমেটো, বাঁধাকপি, পালং শাক, আলফালফা শাক, দুধ, মাখন, শুকুরের যকৃৎ, নিঃসৃত তেল, এগুলো থেকে সবই কিন্তু ভিটামিন কে পাওয়া যায়। তাহলে ভিটামিন কে পাওয়া যায় কোথা থেকে? টমেটো, বাঁধাকপি, পালং শাক, আলফালফা শাক, দুধ, মাখন, শুকুরের যকৃৎ, এগুলো থেকে ভিটামিন কে পাওয়া যায়। এর কাজ দেখো, মেনলি কাজটা পরীক্ষা আসে, রক্তে হচ্ছে কি থ্রোম্বোবিনের পরিমাণ স্বাভাবিক রাখা এবং রক্ত তঞ্চনে সাহায্য করা। রক্ত তঞ্চন মানে কি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অভাবজনিত রোগ, ভিটামিন কে এর অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয়, এর ফলে রক্তক্ষরণ বৃদ্ধি পায়। দেখবে আমাদের অনেক সময় যদি কোনো জায়গায় কেটে যায়, কিছুক্ষণ পর রক্ত জমাট বেঁধে যায়। যদি তোমার শরীরে ভিটামিন কে এর অভাব হয় তাহলে কিন্তু রক্তটা জমাট বাঁধবে না। এই পয়েন্টগুলো মাথায় রাখবে।
চলো নেক্সট পয়েন্ট দেখো, এবার আমরা কিছু এমসিকিউ আকারের বা অনলাইনার আকারে কিছু ইম্পর্টেন্ট তথ্য জানবো। বলছে শক্তি উৎপাদন করে না এরকম একটি খাদ্যর নাম কি? ভিটামিন। তাহলে ভিটামিন কি? ভিটামিন থেকে কিন্তু কোনো রকম শক্তি পাওয়া যায় না। পরীক্ষা যদি প্রশ্ন আসে ভিটামিন থেকে কত ক্যালোরি শক্তি পাওয়া যায়, 10, 50, 60, 100 আর কোনোটাই নয়। তাহলে আনসার হবে কি? কোনোটাই নয়, কারণ ভিটামিন থেকে কোনো রকম শক্তি পাওয়া যায় না। নেক্সট পয়েন্ট, কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? ভিটামিন সি। ভিটামিন সি এ যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে কিন্তু ভিটামিন সি কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ভিটামিন নিয়াসিন কাকে বলা হয়? ভিটামিন B3 কে বলা হয় নিয়াসিন। পেলেগ্রা রোগ প্রতিরোধ করে বলে একে নিয়াসিনকে পেলিগ্রা কি প্রিভেন্টিভ ফ্যাক্টর বলা হয়। পেলিগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর কাকে বলা হয়? পেলিগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর কাকে বলা হয়? নিয়াসিনকে, যেটা B3 ভিটামিন। তাহলে ভিটামিন B3 বা নিয়াসিনকে কি বলা হয়? পেলিগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর। পেলিগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলা হয় কাকে? ভিটামিন B3 কে। ক্লিয়ার? তারপর দেখো, আয়োডিন প্রাণীদেহে থাইরক্সিনের একটি প্রধান উপাদান, এর ফলে গলগণ্ড রোগ হয়। এর আগের ক্লাসে জানলাম যে আয়োডিনের ফলে কিন্তু থাইরক্সিন হরমোন সঠিকভাবে সংশ্লেষিত হয় না বা উৎপন্ন হয় না, যার কারণে কিন্তু আমাদের গলগণ্ড রোগ হয়। কোন ভিটামিনের অভাবে স্কার্বি হয়? সেটা প্রত্যেকে জানো যে ভিটামিন সি এর কারণে কিন্তু স্কার্বি রোগ হয়ে থাকে। নেক্সট দেখো, বলছে কড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ এবং ডি। তাহলে কড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ এবং ডি কিন্তু পাওয়া যায়। মানুষের দেহ থেকে যে ভিটামিন তৈরি হয় তাকে কী বলা হয়? ভিটামিন ডি তৈরি হয়। আর প্রাণীদেহে আয়োডিনের অভাবে কী হয়? গলগণ্ড রোগ হয়। কোন খনিজের অভাবে রক্তকল্পতা হয়? লোহা। তাহলে এখানে আমরা কি জানলাম যে লোহার অভাবে কিন্তু প্রাণীদেহে রক্তকল্পতা রোগটা হয়ে থাকে। কোন খনিজের অভাবে প্রাণীদেহে রক্ততঞ্চন ব্যাহত হয়? সেটা ক্যালসিয়াম। যদি আমাদের শরীরে ক্যালসিয়াম খনিজ মৌল, যদি বলতো যে কোন ভিটামিনের অভাব, তাহলে ভিটামিন কে বলতাম। আর যদি খনিজ মৌল বলে তাহলে অবশ্যই আমরা ক্যালসিয়াম বলবো। ক্যালসিয়ামের অভাবে কিন্তু রক্ততঞ্চন ঘটে না বা রক্ত জমাট বাঁধে না। তারপরে হিস্টোরিয়া কি? হিস্টোরিয়া হচ্ছে কি চোষক মূল। গাছের যে চোষক মূল থাকে, মূল থেকে জলগুলো শোষণ করে নেয়, তাকে চোষক মূল বলা হয়। আর চোষক মূল হচ্ছে কি হিস্টোরিয়া, এটা মাথায় রাখো। তারপর চলে আসি ফিতাকৃমি, এক ধরনের হচ্ছে কি অন্তঃপরজীবী। ফিতাকৃমি কি? ফিতাকৃমি হচ্ছে এক ধরনের অন্তঃপরজীবী প্রাণী। ক্ষণপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে কারা? অ্যামিবা। তাহলে ক্ষণপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে কারা? অ্যামিবা। নেক্সট, কোন গ্রন্থিটি নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? তাহলে আমরা এখানে জানলাম আমাদের হিউম্যান বিংসের ক্ষেত্রে যে সমস্ত অর্গানগুলো রয়েছে সেই ক্ষেত্রে একমাত্র যকৃৎ বা যেটা লিভার রয়েছে সেখানে কিন্তু কোনো রকমের কী থাকে না? উৎসেচক কিন্তু উৎপন্ন হয় না। উৎসেচক থাকে না কোথায়? যকৃতে। পাচিত খাদ্য শোষণের প্রধান স্থান কোথায়? ক্ষুদ্রান্ত। দেখো আমরা যে খাবারটা খাচ্ছি মুখ দিয়ে, সেই খাবারটা আমাদের ইসোফ্যাগাস, যেটাকে ইংরেজিতে বলছে ইসোফ্যাগাস বা বাংলায় বলছে খাদ্যনালী, সেটা দিয়ে কোথায় যাচ্ছে? স্টোমাকে যাচ্ছে। স্টোমাকে খাবারটা পেশায় হচ্ছে, পেশায় হওয়ার পরে সেটা ক্ষুদ্রান্তে আসছে। ক্ষুদ্রান্তে আসার পরে খাবারে যে প্রোটিন পুষ্টিগুলো থাকে সেগুলো শোষণ করে নেয়। মানে পাচিত খাদ্য শোষণের প্রধান স্থান হচ্ছে ক্ষুদ্রান্ত। পিত্ত নিঃসৃত হয় কোথায়? পিত্ত নিঃসৃত হয় কোথায়? যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়। শরীরের কোথায় ইউরিয়া তৈরি হয়? তোমরা জানো যকৃতে কিন্তু ইউরিয়া তৈরি হয়। আমাদের যে লিভার রয়েছে সেই লিভারে কিন্তু ইউরিয়া তৈরি হয়। নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি দেহকে শক্তির যোগান দেয়? সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। এর আগের ক্লাসে জেনেছিলাম আমাদের বডির যে যতটা শক্তি প্রয়োজন ম্যাক্সিমামটা পেয়ে থাকি আমরা কার্বোহাইড্রেট থেকে। নিচের অংশগুলির মধ্যে কোন অংশে পাচিত খাদ্যবস্তু শোষিত হয়? এর আগেও বললাম পাচিত খাদ্যবস্তু শোষিত হয় ক্ষুদ্রান্তে। দেহের কোন অঙ্গের কিছু ওয়ার্নিথিন চক্র ঘটে? ওয়ার্নিথিন চক্র ঘটে কোথায়? যকৃৎ। যকৃতে কিন্তু ওয়ার্নিথিন চক্র ঘটে, এটা কিন্তু মাথায় রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, দুধের যে খাদ্য উপাদান অভাব থাকে বলে সেটা হচ্ছে খনিজ মৌল। এই প্রশ্নটা একবার এসেছিল পরীক্ষায় যে দুধকে কেন সুষম খাদ্য বলা হয় না? দুধকে কেন সুষম খাদ্য বলা হয় না? তার কারণ হচ্ছে দুধে কিন্তু লোহা এবং ভিটামিন সি থাকে না। দুধে লোহা এবং ভিটামিন সি এর অভাবের কারণে দুধকে কিন্তু সুষম খাদ্য বলা হয় না। মানবদেহে পৌষ্টিকতন্ত্রের নিচের অংশগুলির মধ্যে কোন অংশে পাচিত খাদ্যবস্তু শোষিত হয়? এটা এর আগেও পড়লাম, ক্ষুদ্রান্ত। নেক্সট 23 নাম্বার দেখো, ঘি এবং নারকেল তেল যার উদাহরণ সেটি হচ্ছে কি লিপিড, যেটা ফ্যাট। তাহলে ঘি এবং নারকেল তেল কি? এটা হচ্ছে কি ফ্যাট বা লিপিড। প্রাণীজ শ্বেতসার হলো কি? গ্লাইকোজেন। তাহলে আমরা যে খাবারটা খাচ্ছি, ভালো করে দেখো, আমরা যে খাবারটা খাচ্ছি পুরো খাবারটা কিন্তু আমাদের শক্তি দেয় না, বাকি খাবারটা আমাদের শরীরে কিন্তু সঞ্চয় হয়। যে সঞ্চয় হয় সেটা হচ্ছে গ্লাইকোজেন। তাহলে আমরা যে খাবারটা খাচ্ছি গ্লুকোজ, সেই গ্লুকোজটা কিন্তু গ্লাইকোজেনে কনভার্ট হয়ে আমাদের শরীরে সেভ হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট দেখো, যে পাচক রসের কি শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনো উৎসেচক থাকে না, তা হচ্ছে পিত্তরস। তাহলে পিত্তরস কোথা থেকে উৎপন্ন হয়? লিভার থেকে। এখানে কিন্তু খাদ্য পরিপাক করার জন্য কোনো রকমের লাইসোজোম মানে কি বলছে উৎসেচক থাকে না।
নেক্সট 26 নম্বর বলা হয়েছে স্বভোজী এবং পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদটি হলো কলসিপত্র। তাহলে কলসিপত্র কি স্বভোজী, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, এছাড়াও কিন্তু অন্যকে খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ পরভোজী, ঠিক আছে, অন্যকে খেয়ে বেঁচে থাকে এবং নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। তাহলে একধারে স্বভোজী এবং পরভোজী একটি উদ্ভিদের নাম হচ্ছে কলসিপত্র। কলসিপত্রকে কীটনাশক ভুক বলা হয়, বা কীটনাশক খেয়ে এরা কিন্তু বেঁচে থাকে। যে শর্করাটি দুধে পাওয়া যায় সেটি হলো কি ল্যাকটোজ। তাহলে দুধে কোনটি পাওয়া যায়? দুধে পাওয়া যায় ল্যাকটোজ কিন্তু পাওয়া যায়। মানব পৌষ্টিক নালীর যে অংশে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের উৎসেচক থাকে না সেটি হচ্ছে জল। তাহলে মানব কি পৌষ্টিক নালীর যে অংশে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের উৎসেচক থাকে না সেটি হলো কি জল। নেক্সট 29 নাম্বার দেখো, যে প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহ থেকে থাকে না সেটি হচ্ছে কি রেনিন। কি বলছে? যে প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না সেটা কি বলে? রেনিন। রেনিন কিন্তু মানবদেহে থাকে না। ওকে। শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত হয় কি লাইকেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শৈবাল ও ছত্রাকের ফলে তৈরি হয় কি লাইকেন কিন্তু তৈরি হয়। যে উদ্ভিদটি পরাশ্রয় প্রকৃতির সেটি হচ্ছে কি রাসনা। রাসনা তোমরা দেখেছো অনেকেই যে হলুদ কালারের সামাইয়ের মতো হয়ে থাকে, গাছের ওপরে হলুদ কালারের হয়ে থাকে, সেটাকে বলে রাসনা। এরা কিন্তু পরাশ্রয়, অন্যকে আশ্রয় করে বেঁচে থাকে। যে ধরনের পুষ্টিতে সহভোক্তা এবং ব্যতিহারী লক্ষ্য করা যায় তাকে বলা হয় কি মিথজীবীয় পুষ্টি। তাহলে এই পুষ্টি চ্যাপ্টারটা পরে ক্লাসে আমরা আলোচনা করব, তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পুষ্টিটা কি? এটা হচ্ছে মিথজীবী অন্তর্ভুক্ত পড়ছে, পরে ক্লাসে ডিটেলসে আলোচনা করব। তারপর 33 নাম্বার, সবাহারী পুষ্টি পরিলক্ষিত হয় কোথায়? হোলোজৈবিক পুষ্টিতে। এগুলো তো ইম্পর্টেন্ট না। তাছাড়া কি হাইড্রার খাদ্য গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট হলো কোর্সিকা। তাহলে হাইড্রা খাদ্য গ্রহণ করে কিসের মাধ্যমে? কোর্সিকার মাধ্যমে হাইড্রারা খাবার তৈরি করে বা খাবার সংগ্রহ করে। তারপরে বলছে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের পর শোষিত হয় গ্লুকোজ রূপে। তাহলে আমাদের যে খাবারটা রয়েছে সেই খাবারটা শোষিত হয় কী হিসাবে? গ্লুকোজ রূপে কিন্তু শোষিত হয়। প্রোটিনের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এর আগের ক্লাসই বলেছিলাম। নেক্সট 37 নাম্বার দেখো, প্রোটিন জাতীয় খাদ্যের একটি মৌলিক উপাদান হচ্ছে নাইট্রোজেন। আমরা বলেছিলাম অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন থাকে কোথায়? প্রোটিনে থাকে। তারপর কি বলছে? বিপাক হচ্ছে উপচিতি এবং অপচিতির সময় প্রক্রিয়া। বিপাক, উপচিতি এবং অপচিতির সমন্বয় প্রক্রিয়া হচ্ছে বিপাক, যেটাকে মেটাবলিজম বলে। তাহলে মেটাবলিজম হচ্ছে উপচিতি এবং অপচিতি দুটোর ফলেই তৈরি হয়। বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ। আমাদের শরীরে সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থির নাম হচ্ছে কি যকৃৎ। এই পয়েন্টটা মাথায় রাখবে। নেক্সট দেখো, মানুষের মূত্রের সঙ্গে কিটোন নির্গত হওয়াকে কী বলা হয়? আমাদের মানুষের মূত্রে বা ইউরিনের সঙ্গে কিটোন চলে গেলে তাকে বলা হয় কি কিটোনুরিয়া বলা হয়। তাহলে কিটোন বের হয়ে গেলে কী বলা হয়? কিটোনুরিয়া বলা হয়। প্রধানত জলের শোষণ ঘটে কোথায়? বৃহদন্তে। তাহলে আমাদের কি হলো? খাদ্য শোষণ ঘটে কোথায়? ক্ষুদ্রান্তে। আর জলের শোষণ ঘটে কোথায়? বৃহদন্তে। মানুষের যকৃতে গ্লাইকোজেন নামক শ্বেতসার জমা হয়। আমরা যে খাবারটা খাচ্ছি সেটা গ্লুকোজ রূপে সংশ্লিষ্ট হচ্ছে, সেই গ্লুকোজটা, অতিরিক্ত গ্লুকোজটা কিন্তু গ্লাইকোজের রূপে সেভ হচ্ছে। পাকা ফলে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে। তাহলে ফলে কি থাকে? ফলে থাকে কি ফ্রুক্টোজ। ফল থেকে হচ্ছে ফ্রুট, ফ্রুট থেকে ফ্রুক্টোজ। কার্বোহাইড্রেটকে জ্বালানি খাদ্য বলা হয়। কার্বোহাইড্রেটকে জ্বালানি খাদ্য বলা হয়। তাহলে আমাদের শরীরে জ্বালানি খাদ্য কাকে বলা হয়? কার্বোহাইড্রেটকে। আমাদের শরীরে হচ্ছে কি হয়েছে কি আমাদের শরীরে জ্বালানি খাদ্য কাকে বলে? কার্বোহাইড্রেটকে বলা হয়। আর ভিটামিনকে কি বলা হয়েছিল? যে প্রাণী, ঠিক আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ভুলে গেলাম যে ভিটামিনকে নামটা কী ছিল বেশ, কিন্তু কার্বোহাইড্রেটকে কী বলা হয়? জ্বালানি খাদ্য বলা হয়। তারপর দেখো, আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, খুব ইম্পর্টেন্ট। কাঁচা ডিমের সাদা অংশে কী থাকে? অ্যাভিডিন নামক একটি অ্যান্টিভিটামিন থাকে। তাহলে কাঁচা ডিমের যে সাদা অংশটি থাকে সেখানে কিন্তু অ্যাভিডিন নামক একটি অ্যান্টিভিটামিন থাকে। মানবদেহের অস্থি উপাদানের 94% ভূমিকা করছে কে? ক্যালসিয়াম। তাহলে অস্থি গঠনে সাহায্য করছে সবথেকে বেশি কে? ক্যালসিয়াম, বাকিটা হচ্ছে ফসফরাস। দেহে ভিটামিনের অনুপস্থিতিকে কী বলা হয়? কি অ্যাডিটামিনোসিস। তাহলে আমাদের দেহে যদি ভিটামিন না থাকে তাকে কি বলবো আমরা? অ্যাডিটামিনোসিস বলবো। দুধে কোনোরূপ রাফেজ না থাকায় বয়স্ক মানুষের কোষ্ঠকাঠিন্য দেখা যায়। তাহলে কোষ্ঠকাঠিন্য থেকে দূর হতে গেলে রাফেজ জাতীয় খাবার খেতে হবে। আর বয়স্ক লোকরা যদি দুধ প্রচুর পরিমাণে খায় তাহলে তাদের মধ্যে কোষ্ঠকাঠিন্য দেখা যায়। উদ্ভিদের পুষ্টিতে স্বল্পমাত্রিক মৌল হিসাবে অধাতব বোরনের প্রয়োজন হয়। তাহলে কি বলছে? সবথেকে যেটা কম প্রয়োজন হয় সেটা হচ্ছে বোরন। নাইট্রোজেন আছে এমন দুটি যৌগের নাম হচ্ছে কি ইউরিয়া এবং প্রোটিন। তাহলে নাইট্রোজেনে কী কী রয়েছে? ইউরিয়া এবং প্রোটিন রয়েছে। নাইট্রোজেনের অভাবে উদ্ভিদে কী রোগ হয়? উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়, যেটাকে ক্লোরোসিস রোগ বলা হয়। তাহলে নাইট্রোজেনের অভাবে উদ্ভিদে ক্লোরোসিস রোগ হয়, অর্থাৎ পাতাগুলো হলুদ হলুদ হয়ে যায়।
নেক্সট 53 নাম্বার দেখো, ক্লোরোফিল সংশ্লেষণে কোন উপাদানের প্রয়োজন, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে ক্লোরোফিলে কোন ধাতু থাকে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদের কী রোগ হয়, পাতা হলুদ হয়ে যায়, যাকে বলা হয় ক্লোরোসিস। এটা নাইট্রোজেনের ফলে হয়, ম্যাগনেসিয়ামের ফলেও হয়। পটাশিয়ামের অভাবে উদ্ভিদের কী লক্ষণ করা যায়, পাতার অগ্রভাগ ক্লোরোসিস হয়, পাতার অগ্রভাগে। মানুষের ক্ষেত্রে লোহা মৌলটির উৎস কি, গম, কলা, বাদাম, মাছ, মাংস। সব থেকে কলাতে বেশি পরিমাণে লৌহ পাওয়া যায়। প্রাণীদেহে আয়োডিনের উৎস হলো সামুদ্রিক মাছ ও লবণ। আয়োডিনের অভাবে গলকণ্ড রোগ হয়। আয়োডিনের অভাবে প্রাণীদেহে গলকণ্ড বা গয়টার রোগটি হয়ে থাকে। তারপর বলছে প্রাণীদেহে পটাশিয়ামের অভাবে কী লক্ষণ দেখা যায়, এটা আমাদের স্নায়ু দুর্বল হয়ে যায়, হৃৎপিণ্ড ব্যাঘাত ঘটে। তারপর হচ্ছে কি ভেলামেন্ট কোথায় থাকে, ভেলামেন্ট থাকে কোথায়, অর্কিড, রাসনা প্রভৃতি পরাশী উদ্ভিদের বায়বীয় মূলে ভেলামিন থাকে। তাহলে ভেলামিনটা কি, ভেলামিন হচ্ছে যে সমস্ত উদ্ভিদরা মানে পরাশ্রয়ী, তাদের এক ধরনের কোর্সিকা থাকে, যার ফলে বায়ু থেকে তারা বিভিন্ন ধরনের জলীয় বাষ্পগুলোকে শোষণ করতে পারে, এটাকে বলছে কি ভেলামেন। ভেলাই কোথায় অবস্থিত, ভেলাই অবস্থিত আমাদের ক্ষুদ্রান্তের, আমাদের যে ক্ষুদ্রান্ত রয়েছে, এইভাবে ক্ষুদ্রান্ত রয়েছে, এর ভেতরের প্রাচীরটাকে কী বলা হয়, ভেলাই বলা হয়। পিত্তথলি কোথায় রয়েছে, পিত্তাশয়ে রয়েছে। পিত্তথলি কোথায় রয়েছে বা পিত্ত কোথায় রয়েছে, পিত্তাশয়ে রয়েছে। প্রোটিনের পরিপাক স্থানটি কোথায়, প্রোটিন পরিপাক হয় আমাদের পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে। তাহলে প্রোটিন পরিপাক হয় কোথায়, প্রোটিন পরিপাক হয় পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে। একটি মিশ্রগ্রন্থির নাম হলো অগ্নাশয়, ভেরি ইম্পর্টেন্ট, একটি মিশ্রগ্রন্থির নাম হচ্ছে অগ্নাশয়। পিত্তে কী প্রকার পিত্তলবণ থাকে, সেটা হচ্ছে কি সোডিয়াম টোরোকোলেট এবং সোডিয়াম হচ্ছে কি গ্লাইকোলেট, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। তারপর হচ্ছে লিপিড কোনখানে পাচিত হয়, এটা ইম্পর্টেন্ট। ফ্যাট পাচিত হয় কোথায়, ক্ষুদ্রান্তে। ফ্যাট পাচিত হয় ক্ষুদ্রান্তে। আর লিপিড পাচিত হয় কোথায়, লিপিড পাচিত হয় বা ফ্যাট পাচিত হয় ক্ষুদ্রান্তে। আর প্রোটিন হচ্ছে কোথায়, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে। তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে কি পিত্তে কী ধরনের পিত্তরঙ্গ থাকে, পিত্তরসে থাকে বিলুরুবিন এবং বিলুভার্ডিন। তাহলে বিলুরুবিন এবং বিলুভার্ডিন থাকে কোথায়, পিত্তরসে। শরীরের কোন অংশে পাচিত খাদ্য শোষিত হয়, এর আগেই জানলাম, ক্ষুদ্রান্তের জেজুনাম বা ইলিয়ামে। ক্ষুদ্রান্ত যেটা স্মল ইন্টেস্টাইন ভাগ রয়েছে, জেজুনাম, ইলিয়াম, এগুলো ভাগ রয়েছে। আমাদের শরীরের সবথেকে শক্ত বস্তু হচ্ছে দাঁতের এনামেল, সবথেকে শক্ত। বিএমআর এর ফুল ফর্ম হচ্ছে কি, বেসাল মেটাবলিক রেট, বেসাল মেটাবলিক রেট। শরীরের কোথায় ইউরিয়া উৎপন্ন হয়, সেটা হচ্ছে যকৃৎ। ওকে, তো টোটাল অনেকগুলো 70টা তোমাদের কোশ্চেন পড়িয়ে দিলাম, এবার ডিটেলসে পড়িয়ে দিচ্ছি। আশা করছি পুরো চ্যাপ্টারটা কমপ্লিট। নেক্সট ক্লাসে তোমাদের পুষ্টি চ্যাপ্টারটা পড়ালে কিন্তু পুরোটাই আমাদের কমপ্লিট হয়ে যাবে। ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য খুব ভালো মক টেস্টের আয়োজন করা হয়েছে। প্রতিদিন 5টা করে মক টেস্ট, সকাল, দুপুর, বিকেল, রাত্রি এবং রবিবার ফুল মক টেস্ট। তো তোমরা যারা মক টেস্টের জন্য প্রস্তুতি নিতে চাও, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। মাত্র 25 টাকায় এনরোলমেন্ট করলে তোমরা কিন্তু এক্সাম পর্যন্ত রেগুলার মক টেস্ট দিতে পারবে। তো এই ছিল ছোট্ট একটা আপডেট। ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ক্লাসটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তোমাদের জন্য আবার নেক্সট ক্লাস নিয়ে আসছি।